হ্যালো এভরিওয়ান। এখন আমরা বাংলাদেশের শিল্প বাণিজ্য নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে আমরা শিল্প উৎপাদনটা দেখি এবং সবার শুরুতে বাংলাদেশের একটি মেজর ক্যাশ ক্রপ যেটি জুট, সেটা দিয়ে আমরা আলোচনা শুরু করি। তো বাংলাদেশের প্রথম পাটকল এটি যেটি স্থাপিত হয় এটির নাম হলো আদমজি পাটকল বা আদমজি জুট মিলস। এটি নারায়ণগঞ্জে ছিল। এটি স্থাপিত হয়েছে 1951 সালে এবং সেই সময় এটি বাংলাদেশ এবং এশিয়ার বৃহত্তম পাটকল ছিল, কিন্তু পাটকলটি 2002 সালের 30শে জুন বন্ধ হয়ে যায়। বাংলাদেশে যে সকল সরকারি পাটকল রয়েছে সেগুলির কন্ট্রোলিং অথরিটি হলো বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বা বিজিএমসি, এবং বিজিএমসির আওতাধীন পাটকলের সংখ্যা হলো 26টি। তারপর বাংলাদেশে সিল্ক উৎপাদিত হয়। তারপর বাংলাদেশের সবচেয়ে বেশি সিল্ক প্রোডাকশন হয় রাজশাহীতে, এবং বাংলাদেশের বৃহত্তম সরকারি মালিকানাধীন চিনি কল কারখানা হলো জয়পুরহাট সুগার মিল। এটি অবস্থান জয়পুরহাট জেলাতে এবং এটি রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমে অবস্থিত। বাংলাদেশে মোট 8টি সরকারি সার কারখানা রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় সার কারখানা হলো শাহজালাল সার কারখানা, যেটি সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত। বেসরকারি খাতে সবচেয়ে বড় সার কারখানা হলো কাফকো বা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি, এটি চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের সরকারি সিমেন্ট কারখানা রয়েছে 5টি। বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ কল হলো কর্ণফুলী পেপার মিল, যেটি চট্টগ্রামে অবস্থিত, এবং এই পেপার মিলের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় বাঁশ। বাংলাদেশে একটি অস্ত্র কারখানা রয়েছে, এটি বিএমটিএফ বা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, এটি গাজীপুরে অবস্থিত। বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা, এটি অবস্থিত টঙ্গীতে। বাংলাদেশের বিভিন্ন জেলায় শিল্প পার্ক রয়েছে, যেরকম সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী। তো শিল্প পার্ক হলো সরকার একটি বড় এরিয়া অ্যালোকেট করে, যেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ তৈরি করা যেতে পারে, বিভিন্ন কোম্পানি সেখানে জমি বরাদ্দ নিয়ে তাদের প্রোডাকশন ইউনিট সেট আপ করতে পারে। তো শিল্প পার্কের সুবিধা হলো তারা এক জায়গাতেই তাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য বিভিন্ন সুবিধা পায়। তারা সেখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিরও প্রেজেন্স পেতে পারে, বা তাদের উৎপাদিত পণ্য সেখান থেকে বিভিন্ন বন্দরে তারা পাঠানোর জন্য ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি পেতে পারে, বা তাদের যে প্রোডাকশনের সাথে যে ওয়েস্টেজ প্রডিউস করা হয় সেগুলি একটা প্রপার ডিসপোজাল হতে পারে। এই সকল সুবিধাগুলি এক জায়গাতেই তারা শিল্প পার্কের মধ্যে পেয়ে যায়। তো মুন্সিগঞ্জে যেরকম একটি ওষুধ শিল্প পার্ক তৈরি করা হচ্ছে, যেটি 2020 সালে সমাপ্তি হওয়ার কথা ছিল, কিন্তু এটি হয়তো আর কিছু দেরি হতে পারে, বা কিন্তু এটি 2021 সালের মধ্যে এখনো প্রত্যাশা করা যায় যে অপারেশন শুরু করবে। ও সিরাজগঞ্জে রয়েছে বিসিক শিল্প পার্ক, এবং সাভারে রয়েছে যেরকম চামড়া শিল্পনগরী, যেটি হাজারীবাগ থেকে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে মোট ইপিজেড রয়েছে 8টি, যার মধ্যে প্রথম ইপিজেড হলো চট্টগ্রাম ইপিজেড, যেটি 1983 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রথম জাহাজটি হলো স্টেলা মেরিস, এটি ডেনমার্কে রপ্তানি করা হয়েছিল। আর বাংলাদেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজ, এটি হলো এমভি বাঙালি। দেশের একমাত্র তেল শোধনাগার হলো ইস্টার্ন রিফাইনারি, যেটি চট্টগ্রাম জেলায় অবস্থিত। আর কিছুক্ষণ আগে আমরা যে কর্ণফুলী পেপার মিলের কথা বললাম, সেটি কিন্তু বাংলাদেশের প্রথম কাগজ কল, এটি 1953 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে একটি বেসরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেক্সিমকো ফার্মা, এটি লন্ডনের স্টক মার্কেটে প্রথম বাংলাদেশি ওষুধ কোম্পানি হিসেবে প্রবেশাধিকার পায়। বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান 33.71%। এটি 2018 সালের স্ট্যাটিস্টিক। এর মধ্যে আপনার পরীক্ষার আগে যদি আপডেটেড ফিগার পেয়ে যান, সেভাবে নিজেদেরকে আপডেট করে নেবেন। বাংলাদেশের সর্বশেষ শিল্পনীতি যেটি গৃহীত হয় সেটি হলো শিল্পনীতি 2016। এখন আমরা দেখব রপ্তানি এবং আমদানি। রপ্তানি পণ্য চিংড়ি, এটি কিন্তু বিশ্ববাজারে হোয়াইট গোল্ড নামে পরিচিত।
বাংলাদেশের স্থলবন্দরের সবচেয়ে বড় যেটি সেটি হলো বেনাপোল, তার ভারতীয় অংশের নাম হলো পেট্রোপোল। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় আরেকটি সিগনিফিকেন্ট স্থলবন্দর রয়েছে, এটি হলো বুড়িমারি স্থলবন্দর। আর সাতক্ষীরা জেলায় রয়েছে ভোমরা স্থলবন্দর। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর যেটি নির্মাণাধীন, এটি হলো পটুয়াখালীর পায়রাতে। বাংলাদেশের শীর্ষ 3 রপ্তানি পণ্য হলো প্রথমে নেট বা ক্রোশে ক্লোদিং অ্যাক্সেসরিজ, সেকেন্ড হলো ক্লোদিং অ্যাক্সেসরিজ যেগুলি নেট বা ক্রোশে ক্যাটাগরিতে পড়ে না, এবং থার্ড হলো ফুটওয়্যার। আর দেশে জাতীয় রাজস্ব আয়ের সিংহভাগ আসে সার্ভিস সেক্টর থেকে। এই ফিগারটাও আপনারা লেটেস্ট যেসব সরকারি প্রকাশনা আছে সেখান থেকে লেটেস্ট ফিগারটা দেখে নেবেন। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক নেই ইসরায়েলের সাথে। আর বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে, বাংলাদেশের শীর্ষস্থানীয় 3 আমদানি পণ্য হলো ফার্স্টলি মেশিনারি ইনক্লুডিং কম্পিউটার্স, দ্বিতীয়ত তুলা, এবং থার্ডে রয়েছে মিনারেল ফুয়েলস বা জ্বালানি। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে চীন, এবং বাংলাদেশে সবচেয়ে বেশি দ্বিপাক্ষিক সাহায্যদাতা দেশ হলো জাপান। এই টার্মটা হয়তো আপনারা সবাই শুনেছেন, জিএসপি। এটি বাংলাদেশ থেকে ইউরোপ এখানে রপ্তানির জন্য একটা অ্যাপ্লিকেবল। তো জিএসপি টার্মটার ফুল ফর্ম হলো জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্সেস। বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রথম পায় 1995 সালে। আর একই সালে 1995-তে বাংলাদেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্যপদ লাভ করে। ইউরোপিয়ান ইউনিয়নে একটি অ্যারেঞ্জমেন্ট আছে যেটির নাম হলো এভরিথিং বাট আর্মস অ্যারেঞ্জমেন্ট। এটি অর্থ হলো অস্ত্র বা গোলাবারুদ বাদে বাকি সকল রপ্তানির জন্য বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে শুল্কমুক্ত এবং কোটামুক্ত প্রবেশাধিকার পায়। বাংলাদেশে একটি বিশ্ব বাণিজ্য কেন্দ্র রয়েছে যেটি চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, এটা খেয়াল রাখবেন। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে চীন, এবং বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ মাছ উৎপাদনে বিশ্বে এই মুহূর্তে 8ম। এখন গার্মেন্টস শিল্পে যাই। বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি হলো 8,000 টাকা, এবং গার্মেন্টস শিল্প নিরাপত্তার জন্য শিল্প পুলিশ গঠিত হয় 2010 সালে। রানা প্লাজা দুর্ঘটনা 2013 সালের 24 এপ্রিল বাংলাদেশের সাভারে রানা প্লাজা দুর্ঘটনা ঘটে, যেখানে অনেক গার্মেন্টস শ্রমিক নিহত হয়, বহু মানুষ আহত হয়। তো সেই দুর্ঘটনার পরে বাংলাদেশ থেকে যেসব বিদেশি ক্রেতারা তাদের গার্মেন্টস সংগ্রহ করত, তারা একটি সংগঠন গঠন করে, যারা যেটি মূল দায়িত্ব ছিল বাংলাদেশে যেসব শিল্প উৎপাদন হয় সেসব ফ্যাক্টরিজের তাদের ওয়ার্কার সেফটি, তাদের ইন্ডাস্ট্রিয়াল সেফটি এটা এনশিওর করার জন্য, যাতে শ্রমিকদের স্বার্থটা রক্ষা করা হয়। সেই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বসেরা গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন যেটি গঠিত হয় তার নাম হলো অ্যালায়েন্স। এবং তারপর ইউরোপিয়ান ইউনিয়নের যেসব গার্মেন্টস ব্র্যান্ডগুলো রয়েছে তারা আরেকটি সংগঠন গঠন করে যেটির নাম হলো অ্যাকর্ড। 2018-19 সালে পোশাক শিল্প থেকে বাংলাদেশ মোট রপ্তানি আয় করে 84.21%। এত দিনে হয়তো আপনারা তার পরের বছরের ফিগার অর্থাৎ 2019-20 ফিগারটা পেয়ে গিয়েছেন, তো সেটিও সেভাবে আপডেট করে নেবেন। বাংলাদেশ গার্মেন্টস শিল্পের পথ প্রদর্শক হিসেবে বাংলাদেশ গার্মেন্টস শিল্পের পথ প্রদর্শক হলেন জনাব নুরুল কাদের, এবং বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হলো দ্বিতীয়। দেশের প্রথম পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো রিয়াজ গার্মেন্টস, যেটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে প্রথম পোশাক রপ্তানি করা হয় ফ্রান্সে। বিজিএমএ বা বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এটি প্রতিষ্ঠিত হয় 1977 সালে।
এবং বিকেএমইএ বা বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এটি প্রতিষ্ঠিত হয় 1996 সালে। বাংলাদেশের প্রধান শিল্প হলো তৈরি পোশাক শিল্প, এবং এই শিল্প থেকেই সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা এবং রপ্তানি আয় আসে। বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে ইউরোপিয়ান ইউনিয়নে এবং তারপরে যুক্তরাষ্ট্রে। এখন দেখব আমরা বৈদেশিক লেনদেন। বাংলাদেশে সবচেয়ে বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করে চায়না, যেটি এই মুহূর্তে ফিগারটি হলো $1.03 বিলিয়ন। তাইওয়ানের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আছে, কিন্তু কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সাহায্য এবং লোনস অ্যান্ড গ্রান্টস প্রদান করে জাপান। বাংলাদেশ উন্নয়ন ফোরাম হলো বাংলাদেশের বার্ষিক যতটুকু বৈদেশিক সাহায্যের প্রয়োজন হয় সেটি নির্ধারণ করে যে ফোরামটি সেটি। এটি একটি হাই লেভেলের ফোরাম এবং এই ফোরামের মিটিংটি হোস্ট করে অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক রিলেশনস ডিভিশন। এই ফোরামটি মূলত যেটি করে সেটি হলো এটি একটি প্ল্যাটফর্ম দেয় যেখানে বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার্সরা আলোচনা করতে পারে যে কীভাবে বাংলাদেশের কোন সেক্টরগুলিতে ডেভেলপমেন্ট প্রয়োজন, সামনের বছরগুলিতে কীভাবে ডেভেলপমেন্ট প্ল্যানটা ফর্মুলেট করা হবে এবং কীভাবে এই বিভিন্ন সেক্টর ডেভেলপমেন্ট কোঅর্ডিনেট করা যেতে পারে। এই ডেভেলপমেন্ট পার্টনারগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক এনজিওস, বিভিন্ন ডেভেলপমেন্ট থিঙ্ক ট্যাঙ্কস, ডেভেলপমেন্ট সেক্টরে যারা অনেক বছর ধরে কাজ করছে এরকম অভিজ্ঞ ব্যক্তি, এবং বিভিন্ন বিজনেস এবং ইন্ডাস্ট্রি লিডার্স। বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে বিশ্ব ব্যাংকের আইডিএ বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। বাংলাদেশের যেসব মিশন রয়েছে বিভিন্ন দেশে, তো সেসব মিশন বা দূতাবাসে বৈদেশিক বাণিজ্য প্রসারের জন্য যে একজন কর্মকর্তা নিযুক্ত থাকেন তাকে বলা হয় ইকোনমিক কাউন্সিলর। বাংলাদেশের মাথাপিছু বৈদেশিক ঋণ হলো এই মুহূর্তে $204.85 মার্কিন ডলার, এবং জুন 2020 পর্যন্ত বাংলাদেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল $35.85 বিলিয়ন। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে ভারতের সাথে। আমরা যদি রেমিটেন্স দেখি তাহলে রেমিটেন্স অর্জনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 11তম, এবং বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স অর্জন করে সৌদি আরব থেকে। মানি লন্ডারিং এই শব্দটি হলো বৈদেশিক লেনদেনের সাথে। মানি লন্ডারিং অর্থাৎ ইলিগাল ওয়েতে যে টাকাগুলো লিগাল ফাইন্যান্সিয়াল সিস্টেমে যেভাবে ইন্ট্রোডিউস করে এটি অন্য সব সাদা টাকার সাথে কালো টাকাকে মিশিয়ে দেওয়া হয়, সেই প্রসেসটাকে মানি লন্ডারিং বলে। 2019-20 অর্থ বছরে প্রবাসীদের প্রেরিত অর্থের পরিমাণ ছিল $18.2 বিলিয়ন। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে, যেটি 57%। ব্যাংকিং এবং বিমা খাতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক, যেটি 1971 সালে 16 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়, এবং এই ব্যাংকের অধীনেই বাংলাদেশের বাকি সব শিডিউল ব্যাংক পরিচালিত হয়। উপমহাদেশে ব্যাংকিং চালু করেছিল সর্বপ্রথম মুঘলরা। বাংলাদেশিদের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক হলো ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক, যেটি বর্তমানে যেটির নাম হলো পূবালী ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন 1991, এই আইনের দ্বারাই সব ব্যাংক পরিচালিত হয়। তো এই বাংলাদেশের ব্যাংকসমূহ নিয়ন্ত্রিত হয় এই আইনের অধীনে অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে। সেন্ট্রাল ব্যাংকের কিছু স্পেসিফিক কাজ রয়েছে, যার মধ্যে রয়েছে কারেন্সি সার্কুলেশন, মনিটারি ক্রেডিট ফর্মুলেশন। সেন্ট্রাল ব্যাংকের কিছু স্পেসিফিক ফাংশন রয়েছে, যার মধ্যে হলো কারেন্সি নোটস অ্যান্ড কয়েন্স সার্কুলেশন, তারপর মনিটারি পলিসি ফর্মুলেশন, তারপর যে বৈদেশিক মুদ্রা অর্জন করে সেই রিজার্ভটি সংরক্ষণ করা,
এক্সচেঞ্জ রেট নিয়ন্ত্রণ করা এবং ক্রেডিট ক্রিয়েশন, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের মেইন উদ্দেশ্য হলো দেশে মুদ্রার মান নিয়ন্ত্রণ করা প্রয়োজন অনুযায়ী। বাণিজ্যিক ব্যাংকের কাজগুলো হলো যেমন ডিপোজিট কালেকশন, লোনস অ্যান্ড অ্যাডভান্স দেওয়া, তারপর বিভিন্ন সেক্টরে যাতে মানুষ ইনভেস্ট করতে পারে সেই জন্য তাদেরকে অর্থের যোগান দেওয়া এবং সকলের জন্য ফান্ড ট্রান্সফার। বর্তমানে বাংলাদেশের সরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে 6টি এবং সরকারের বিশেষায়িত ব্যাংক রয়েছে 3টি, যেগুলো হলো বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। যেসব ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক দ্বারা সরাসরি পরিচালিত হয় না তাদেরকে বলা হয় নন শিডিউল্ড ব্যাংক, যার মধ্যে পড়ে জাতীয় সমবায় ব্যাংক, আনসার ভিডিপি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন জনাব আ.ন.ম হামিদুল্লাহ এবং বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর হলেন ফজলে কবির। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চাকরির মেয়াদ হলো 4 বছরের। দেশে সরকারি নোট হলো 3টি, যেটি হলো 1, 2 এবং 5 টাকা। এই 3টি নোট বাদে বাকিগুলো হলো ব্যাংক নোট, যেগুলি হলো 10, 20, 50, 100, 500 এবং 1000। রিসেন্টলি বাংলাদেশ সরকার 200 টাকার ব্যাংক নোটও চালু করেছে, এটিও এই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হেড অফিস হলো মতিঝিলে এবং সারা দেশে এর কয়েকটি শাখা রয়েছে। তো বর্তমানে বাংলাদেশ ব্যাংকের শাখা হলো মোট 10টি এবং সর্বশেষ শাখা হলো ময়মনসিংহে। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হলো আরব বাংলাদেশ ব্যাংক বা এবি ব্যাংক। গ্রামীণ ব্যাংক এটি মাইক্রো ক্রেডিট এর জন্য খুবই ফেমাস সারা বিশ্বে। এটি প্রতিষ্ঠিত হয় 1983 সালে। আর বর্তমানে বাংলাদেশে ব্যাংকিং রেটগুলো হলো লেন্ডিংয়ের জন্য 9% এবং ডিপোজিটের জন্য 6%। বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা এই দুটো বিলুপ্ত করে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। আর বাংলাদেশের সরকারি বীমা প্রতিষ্ঠানে রয়েছে 2টি, যেটি হলো সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশন। আর বীমা খাতকে নিয়ন্ত্রণ করে যে সংস্থা বা যে প্রতিষ্ঠান সেটি হলো IDRA অথবা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। ধন্যবাদ সবাইকে।